অনেক অনেক দিন আগের কথা। সবুজ পাহাড়ে ঘেরা এক শান্ত নির্জন রাজ্য ছিল, যেখানে প্রকৃতির সৌন্দর্য গল্পের মতো জীবন্ত হয়ে উঠত। সেই রাজ্যের বুক চিরে বয়ে যেত এক আশ্চর্য নদী, রূপালী নদী। দিনের আলোয় নদীটিকে সাধারণ মনে হলেও সূর্য ডোবার পর থেকেই তার রূপ বদলাতে শুরু করত। পূর্ণিমার রাতে চাঁদ উঠতেই নদীর জল রূপোর মতো ঝলমল করে উঠত, যেন তারার আলো ভেসে বেড়াচ্ছে তার বুকে। নদীর ঢেউগুলো তখন মৃদু সুরে কথা বলতো, আর চারপাশে ছড়িয়ে পড়ত এক অদ্ভুত মায়াবী নীরবতা, যেন সেই নদীর গভীরে লুকিয়ে আছে কোনো গোপন রহস্য, কোনো অজানা গল্প। গ্রামের লোকেদের সকলের মুখেই শোনা যেত সেই নদীর গভীরেই বাস করেন এক দয়ালু জলপরী রাজকন্যা। শুনেছ, এই নদীর নিচে এক দয়ালু রাজকন্যা আছে। সবাই তো বলে, যা তাই নাকি? এই গ্রামে থাকতো আরিয়ান নামে এক অনাথ ছেলে। তার কোনো ধন সম্পদ ছিল না, ছিল শুধু একটা কাঠের বাঁশি। আমার কিছু না থাকলেও এই বাঁশি, এই পশু পাখি আমার সব। আরিয়ান যখনই বাঁশি বাজাতো, বহু পাখিরা উড়ে এসে তার কাছে বসত। বনের হরিণীরা ঘাস খেতে খেতে হঠাৎ বাঁশির আওয়াজ শুনে থেমে যেত। মুগ্ধ হয়ে কান খাড়া করে শুনত। তারপর ধীরে ধীরে ছুটে এসে আরিয়ানের চারপাশে জড়ো হতো। জ্যৈষ্ঠের এক পূর্ণিমা রাতে আরিয়ান রূপলী নদীর ধারে বসে বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল কেউ যেন তাকে ডাকছে, আরিয়ান, আরিয়ান। গাছের তলায় হরিণ পাখিরা ঘুমোচ্ছিল। হঠাৎ নদীর জলের আওয়াজ পেয়ে তারাও চমকে উঠল। কে কে ওখানে? সামনে আসো। সে তাকিয়ে দেখল নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সুন্দরী নারী। তার পোশাক যেন চাঁদের আলো আর জলের ঢেউ দিয়ে বোনা। আমি জলকন্যা মায়াবতী। তোমার বাঁশির সুর আমাকে এখানে টেনে এনেছে। তুমি সত্যি জলপরি? হ্যাঁ, আর আজ আমি তোমার সাহায্য চাই। তুমি তো জলপরি, তোমার তো অনেক ক্ষমতা। তোমাকে আমি কি সাহায্য করব? এক দুষ্ট জাদুকর নদীর উৎসমুখ বন্ধ করে দিয়েছে। যদি সূর্য ওঠার আগে সেটা না সরানো যায়, তাহলে আমি আর কখনো আমার প্রাসাদে ফিরতে পারবো না। তুমি আমায় সাহায্য করতে পারবে আরিয়ান? চলো, আমি আছি। আমরা একসাথে চেষ্টা করলে ঠিক পারবো। তারা দুজনেই দ্রুত পা চালিয়ে ছুটতে
ছুটতে পৌঁছে গেল পাহাড়ের চূড়ায়। সেখানে এক বিশাল কালো পাথর আটকে রেখেছে নদীর গতিপথ। সেখানে পৌঁছেই আরিয়ান সেই বিশাল কালো পাথরটিকে দেখে জলকন্যাকে বলল, আরে মায়াবতী, এই যে বিশাল পাথর, আমি এত ছোট হয়ে কি করে এই পাথর সরাবো? তুমি নিজেকে ছোট ভেবো না আরিয়ান, তুমি বলেছিলে তো একসাথে চেষ্টা করলে সব হয়। তাহলে এটা শক্তি দিয়ে নয়, বরং আমার বাঁশির সুর দিয়েই সরাতে হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এবার বাঁশিতে সুর তোলো। আরিয়ান হাতে বাঁশি তুলে নিল আর শুরু করলো তার জীবনের সবচেয়ে শক্তিশালী সুর। সেই সুরে কেঁপে উঠল পাহাড়। হাজার হাজার পশু পাখিদের কানে পৌঁছলো সেই সুর। মায়াবতী জলকন্যা তার সব দুঃখ ভুলে সেই সুরে মন ভাসিয়ে দিল। পশু পাখিরা নিজেদের মধ্যে বলতে লাগলো, আরিয়ানের সাহায্যের প্রয়োজন, চলো আমরা সাহায্য করি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, দৌড়াও, তাড়াতাড়ি চলো। হাজার হাজার পাখিরা উড়ে এসে সেই পাথরে ঠোকরাতে লাগলো। বনের সমস্ত পশু পাখি এসে আরিয়ানকে সাহায্য করতে শুরু করলো। ধাক্কা দাও আরেকবার। একসাথে প্রকৃতির শক্তিতে ধীরে ধীরে পাথরটি ভেঙে পড়ল। ঝর্ণার মতো শব্দ করে আবারও বয়ে চলল রূপালী নদী। জীবন ফিরে পেল চারপাশ। তুমি পেরেছো বন্ধু, তোমার জন্য আমি বাড়ি যেতে পারছি। ধন্যবাদ তোমাকে যে। এই নীলমণিটা তোমার জন্য। ও, এটা তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। এই নাও বন্ধু। আর যখনই তোমার মন খারাপ হবে, এই মনির দিকে তাকালেই তুমি আমাকে দেখতে পাবে। তুমি আবার আসবে তো? পূর্ণিমার রাতে বাঁশির সুরে। এভাবেই জলকন্যা মায়াবতী জলের গভীরে মিলিয়ে গেল। আরিয়ান আর সাধারণ রাখাল রইল না। তার বাঁশির সুর আর সাহসিকতার গল্প ছড়িয়ে পড়ল সারা রাজ্যে। আজও নাকি পূর্ণিমার রাতে রূপালী নদীর ধারে কান পাতলে শোনা যায় আরিয়ানের বাঁশি আর মায়াবতীর নূপুরের সুর। সাহস, মন ও শিল্পের শক্তি থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিও।